আসসালামু আলাইকুম। আজ আমরা জানব লিখিত সংবিধানের দোষ বা অসুবিধাগুলো। লিখিত সংবিধানের যেমন সুবিধা আছে তেমনি কিছু অসুবিধাও রয়েছে। যেমন রক্ষণশীল। লিখিত সংবিধানের বিরুদ্ধে প্রধান অভিযোগটাই হচ্ছে যে এই সংবিধান গতিহীনতার দোষে দুষ্ট, কারণ এটা লিখিত থাকে। লিখিত সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয়, মানে সহজে পরিবর্তন করা যায় না, যার ফলে পরিবর্তিত পরিস্থিতির সাথে সবসময় সঙ্গতি রেখে এটা করা যায় না। দেশের অগ্রগতি বা সামঞ্জস্য বিধানের ক্ষেত্রে এটি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই লিখিত সংবিধান জনগণের আস্থা হারায় এবং এটা পরিবর্তনের প্রয়োজন হলে জনগণ রক্ষণশীল সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ বা অনেক সময় বিপ্লবও সাধন করে থাকে। আরেকটি হচ্ছে যে স্বাধীনতার যথার্থ রক্ষা কবচ নয়। লিখিত সংবিধান মানেই কিন্তু জনগণের অধিকারের রক্ষা কবচ নয়। দেশের জনগণের অধিকার বা নাগরিকের অধিকারটা নির্ভর করে দেশের বিচার ব্যবস্থার উপর। আর ইংল্যান্ডের সংবিধান অলিখিত, কিন্তু তারপরেও সকল দেশের নাগরিকদের লিখিত, যে দেশগুলোতে লিখিত সংবিধান রয়েছেন সেখানকার জনগণের চাইতে তারা কম সুবিধা ভোগ করেন না, বরং বেশি সুবিধা ভোগ করেন। আবার জার্মানির আগেরকার সংবিধান প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী প্রচলিত সংবিধান ছিল তাদের লিখিত সংবিধান, কিন্তু তা সত্ত্বেও তাদের জনগণের যথাযথ অধিকার রক্ষিত হয়নি। আরেকটি হচ্ছে যে বর্তমান ও ভবিষ্যতের প্রয়োজনীয় পরিকল্পনা লিপিবদ্ধ করা কঠিন। লিখিত সংবিধান লিখিত থাকে বিধায় সবসময় বর্তমান বা ভবিষ্যতের কি হবে এই বিষয়টা লিপিবদ্ধ করা কঠিন হয়ে যায়। তাই এটা পুরোপুরিভাবে লিখিত সংবিধান পরিকল্পনা বাস্তবায়নকে রূপায়িত করে না। জটিলতা। লিখিত সংবিধান কিছু জটিলতারও তো সৃষ্টি করে, কারণ একই ভাষা বিভিন্ন অর্থ প্রকাশ করে, যার ফলে সংবিধানের ভাষা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। যেমন ভারতের সংবিধান লিখিত, কিন্তু তা সত্ত্বেও সেখানে অনেক জটিলতা এবং বিতর্ক রয়েছে। বিচার বিভাগের প্রাধান্য। সংবিধান লিখিত হলে বিচার বিভাগের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়, কারণ বিচার বিভাগ সংবিধানের ব্যাখ্যাকারক ও অভিভাবক হিসাবে সরকারের অন্য দুটি বিভাগের তুলনায় অধিক ক্ষমতার অধিকারী হয়। অর্থাৎ সংবিধান যদি লিখিত হয় তাহলে বিচার বিভাগ সেখানে কি করে প্রাধান্য প্রতিষ্ঠিত হয়, এবং বিচার বিভাগ অনেক সময় স্বৈরাচারও হতে পারে। সংকীর্ণ। লিখিত সংবিধান বিধিবদ্ধ বিধানকে গুরুত্ব দেয় না। প্রচলিত প্রথা, রীতিনীতি প্রভৃতি সংবিধানে উপেক্ষা করা হয়। রীতিনীতি বা প্রথা, যেটা অবমান কাল থেকে যে নিয়ম কানুনগুলো চলে আসছে এবং পরবর্তী প্রজন্ম পালন করে সেগুলোকেই প্রচলিত প্রথা বলা হয়। তারপরে নিয়ম কানুন, এগুলোকে উপেক্ষা করা হয়। যে কোনো দেশের শাসন ব্যবস্থা এগুলো রাজনৈতিক বা সাংবিধানিক গুরুত্বকে অস্বীকার করা যায় না। তাই লিখিত সংবিধানের ধারণাকে সংকীর্ণ বলা হয়। ভারসাম্যহীনতা। সুষ্ঠু সরকার পরিচালনায় সাংবিধানিক ভারসাম্য থাকা আবশ্যক, অথচ লিখিত সংবিধান দ্বারা সরকার পরিচালনা কখনো ভারসাম্যহীনতা সৃষ্টি হয়। যেমন মৌলিক অধিকার সংবিধানের ব্যাপারে পার্লামেন্টের ক্ষমতা নিয়ে ভারতে 60-70-এর দশকে বিতর্ক সৃষ্টি হয়। তাই ভারসাম্যহীনতাকে লিখিত সংবিধানের অসুবিধা হিসাবে গণ্য করা হয়। দুষ্পরিবর্তনীয়। লিখিত সংবিধানের অন্যতম অন্তরায় হল এই সংবিধান সহজে পরিবর্তনযোগ্য নয়। ফলে অনেক ক্ষেত্রে সংবিধান সংশোধন জরুরি হয়ে পড়লেও পরিবর্তনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়, কারণ দুষ্পরিবর্তনীয় সংবিধান সহজে পরিবর্তন করা যায় না, এটা একটি নির্দিষ্ট বা বিশেষ নিয়মের অধীনে করতে হয়। সংস্কার পরিপন্থী। লিখিত সংবিধান সংস্কার পরিপন্থী। এই সংবিধান সংস্কারের পথকে বাধাগ্রস্ত করে। ইচ্ছা করলেই এই সংবিধান পরিবর্তন করা যায় না, ফলে এটি প্রয়োজনীয় সংস্কারের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। আধুনিক সংস্পর্শ থেকে ছিটকে পড়ে, যেমন আমাদের বাংলাদেশের সংবিধান লিখিত সংবিধান। ফলে এখন যে সংস্কার করতে চেয়েছিল সরকার সেটা করতে পারেনি, আর সেই জন্যই কিন্তু আমাদের এখন হ্যাঁ ভোট এবং না ভোটের কথা বলা হচ্ছে। যে হ্যাঁ ভোট, জনগণ যদি চায়, নাগরিকরা যদি হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে, তাহলে নাগরিকের
সকল নাগরিকের অনুমোদন নিয়ে আমাদের সংবিধানটাকে সংস্কার বা প্রয়োজনীয় যে জিনিসগুলোকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন, যেগুলোকে বাদ দেওয়া প্রয়োজন জনকল্যাণের জন্য, সেগুলো করবে। এটাই হচ্ছে যে লিখিত সংবিধান সংস্কার পরিপন্থী। পরিশেষে বলা যায় যে কোনো সংবিধানই সীমাবদ্ধতার ঊর্ধ্বে নয়। কাজেই লিখিত সংবিধানের কিছু দোষ আছে, তবে এই গুণের পরিমাণই বেশি। এর জন্য বিশ্বব্যাপী লিখিত সংবিধান প্রশংসিত। মানে লিখিত সংবিধানের দোষও আছে, গুণও আছে, কিন্তু তা সত্ত্বেও দোষের চাইতে গুণগুলোই বেশি, যার ফলে এটাই বিশ্বে প্রশংসিত এবং জনপ্রিয়। আমরা তাহলে আজকে কি জানলাম যে লিখিত সংবিধানের অসুবিধাগুলো কি? স্টুডেন্টসরা, আমার এই লেকচার দেখলে আপনারা অবশ্যই কমেন্টস বক্সে পয়েন্টগুলো লিখবেন, তাহলে বুঝতে পারবো আপনারা বুঝতে পেরেছেন। আর আমাদের ফেব্রুয়ারি 12 তারিখে একটি নির্বাচন আছে। আমরা অবশ্যই সৎ, যোগ্য, একজন ভালো শাসক নির্বাচনের জন্য সবাই ভোট দেব, কাজ করব। সবাইকে আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।